আজকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা আমাদের এই টুর্নামেন্টের শেষ ম্যাচ এবং চুক্তি অনুযায়ী এই ম্যাচটা হচ্ছে আমাদের কোচ ফিল সিমন্সের সঙ্গেও আপাতত আমাদের শেষ ম্যাচ। অনেকে খুব মজা করতেছেন যে বাংলাদেশে কোনো কোচেরই সাধারণত সুযোগ হয় না চুক্তি শেষ করার, তার আগে কিছু একটা ঝামেলা পাকে। বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চুক্তিটা শেষ করে দেওয়া হয় আগে ভাগে। আর নতুবা দুই এক সময় যেমন হাতুরু সিংয়ে প্রথম দফায় যেটা করছিলেন, নিজেই চুক্তি শেষ করে চলে যান, আগেই চুক্তি শেষ করে ফেলেন। তো সেইটা অন্তত ফিল সিমন্সের ঘটতেছে না। ফিল সিমন্স যদি সত্যিই আজকে বাংলাদেশের হয়ে শেষ দিনটা কাটান, তাহলে তো তার চুক্তি শেষ হলো, হোক সেটা স্বল্প মেয়াদী চুক্তি। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা কি আসলে ফিল সিমন্সকে রেখে দিচ্ছি? ফিল সিমন্সের সঙ্গে কি আমরা চুক্তি বড় করতেছি, নাকি আজকে এই তার শেষ দিন? এই জিনিসটা আমরা আজকে একটু আলোচনা করব। যতদূর গুঞ্জন শোনা যাচ্ছে যে তার সঙ্গে চুক্তি আর বাড়ানো হবে না, এবং ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেক্সট কোচ কে হবেন সে ব্যাপারেও নাকি আলোচনা অনেকটা আগায় ফেলছে। আরেকটা জিনিস আজকে একটু আলোচনায় তুলব, যদিও এটার সঙ্গে ফিল সিমন্সের চলে যাওয়ার সরাসরি কোনো সম্পর্ক নাই, কিন্তু বলা হচ্ছে যে বিষয়টা তার ভাবমূর্তিতে একটা প্রভাব ফেলছে। সেটা হচ্ছে গত ম্যাচের পর ড্রেসিং রুমে জুনিয়র ক্রিকেটারদের সামনে মুশফিক এবং রিয়াদকে ফিল সিমন্স বেশ রাগারাগি করছেন এবং বেশ কঠোর ভাষায় কথা বলছেন। তো এই জিনিসটা কি আসলে খুব অস্বাভাবিক কিনা, এবং এই জিনিসটায় তরুণ ক্রিকেটাররা নাকি খুব সারপ্রাইজড হচ্ছে। সেই জিনিসটা কেন সারপ্রাইজড হলো এবং সেটা কি আসলেই ফিল সিমন্সের ভাবমূর্তিতে কোনো প্রভাব ফেলছে কিনা, এই জিনিসটাও একটু আলোচনা করব। দেখেন, কোচ হিসাবে সিমন্সকে যদি আমরা এই কয় মাসের পারফরমেন্স দিয়ে বিচার করি, তাহলে সেটা তার প্রতি খুব অন্যায় হবে, খুব অন্যায় হবে। কারণ সিমন্স অত বড় হাই প্রোফাইল কোচ না, এটা সত্যি যে সিমন্স একেবারে বিখ্যাত লোক, গ্যারি কাস্টার্ন বা ববুলমানের মতো কোচ তা তো না। কিন্তু সিমন্সের কোচ হিসাবে কিছু রেপুটেশন আছে। সে ওয়েস্ট ইন্ডিজের একটা ওয়ার্ল্ড কাপ জিতে আসছে, আয়ারল্যান্ডের মতো টিমের বিপক্ষে সবচেয়ে বেশি সময় ধরে কোচিং করানোর যে রেকর্ডটা সেটা করছে। মানে তার দুইটা জিনিস তো আমরা জানি। একটা হচ্ছে যে সে জিততে জানে। ওয়েস্ট ইন্ডিজের যে টিমটারে সে ওয়ার্ল্ড কাপ জিতেছে, ওই টিমটা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য যোগ্য, এটা সত্যি। কিন্তু ওই সময় টি-20তে আরও কিন্তু অনেকগুলো খুব ভালো টিম ছিল। ওই সময়টাই ছিল টি-20র জন্য দুর্দান্ত একটা সময়। সেই সময়ে এসে টি-20তে ওই টিমটাকে চ্যাম্পিয়ন করা এটা একেবারে ছেলে খেলা ছিল না। আর আয়ারল্যান্ডের হয়ে সে একটা রেকর্ড করছে, সেটা হচ্ছে টানা সবচেয়ে বেশি দিন কোনো একটা ক্রিকেট দলকে কোচিং করানোর রেকর্ড করছে। এতে বোঝা যায় যে সে থিতু হতে জানে, সে একটা দলকে নিয়ে লম্বা সময় ধরে কাজ করতে জানে। আর লম্বা সময় তো আমারও দায়িত্ব দিলে আমি অস্ট্রেলিয়ার সঙ্গেও কাজ করতে পারবো। সেটা শুধু না, সে কিন্তু ওই আয়ারল্যান্ড দলটাকে ছোট ছোট রেজাল্ট এনে দিচ্ছে। মানে আয়ারল্যান্ডকে দিয়ে তো তার পক্ষে ওয়ার্ল্ড কাপ জেতা সম্ভব না, বা টি-20 ওয়ার্ল্ড কাপও জেতা সম্ভব না। তার পক্ষে যেটা সম্ভব ছিল, বড় টুর্নামেন্ট যখনই তারা খেলতে গেছে ওইখানে একটা জায়ান্ট কিলিং করছে। কখনো ইংল্যান্ডকে হারাইছে, কখনো ওয়েস্ট ইন্ডিজকে হারাইছে, বড় বড় টিমকে ধরে হারাইছে। এটা প্রমাণ করে যে সে একটা দলকে নিয়ে লম্বা সময় ধরে পরিকল্পনা করে কাজ করতে পছন্দ করে। এখন এরকম একটা কোচ আমরা আনলাম, আনার পরে আপনাদের মনে আছে কি না, মনে থাকার কথা না, আমার ছোট কন্টেন্ট, তারপরেও আমি কিন্তু ওই সময় বুঝছিলাম যে এখন সিমন্সটা আনাটাই ভুল হলো। সিমন্স যে লেভেলের কোচ, আমরা আমাদের ওই যে আমি বলি না যে আমাদের তো এখন আসলে কাকলি ফার্নিচার লাগবে, স্বল্প খরচে দামি ফার্নিচার লাগবে আমাদের। তো আমাদের যে বাজেট, এই বাজেটে আমরা গ্যারি কাস্টেনকে আনতে পারবো না। হ্যাঁ, আমাদের বোর্ডের ক্ষমতা আছে বাজেট বাড়ানোর। আমি মনে করি যে আমাদের বোর্ড চাইলে ওই লেভেলের কোচ আনবে। না, আমি না ব্যক্তিগতভাবে ওই অত বাজেটের কোচ আনার পক্ষেও না, কারণ ওইটা অত বেশি আসর পড়ে না। ওটা বড় দলের ক্ষেত্রে ঠিক আছে, এটা না হয় আরও লম্বা করে একসময় আলোচনা করা যাবে যে ওই ধরনের হাই প্রোফাইল কোচ কাদের দরকার। আমাদের এই মুহূর্তে দরকার না, আমাদের দরকার আসলেই কাকলি ফার্নিচার, যারা মাঠে নেমে দৌড়ঝাঁপ করতে পারবে, টিমকে নিয়ে লম্বা সময় ধরে ভাবতে পারবে, প্রোফাইলটা লো। হাই প্রোফাইল কোচের কিছু সমস্যাও থাকে, তারা টিমকে এত সময় দিতে চায় না। ফিল সিমন্স সেই ধরনের কোচ। ফলে ফিল সিমন্সকে এই ক্রান্তিকালে আনাটা ভুল হয়েছে। আমরা তো এখন আমাদের ক্রিকেট ইতিহাসে আপনি যদি বলেন যে আমরা 2003 সালের পরে 2014 মাথায় রেখেই বলতেছি, সবচেয়ে বড় ক্রান্তিকাল পার করতেছি। এই ক্রান্তিকালে আমাদের একটা প্রজন্মান্তর হচ্ছে,
যে প্রজন্মটা হওয়ার কথা ছিল 15-16-তে, দুর্ভাগ্যজনকভাবে সেটা হয় নাই। আমাদের সিনিয়র ক্রিকেটাররা তারা তাদের চেয়ারটা টানে লম্বা করছেন, এই এখনো ২ জন খেলে যাচ্ছেন। বিস্ময়কর। দীনেশ কার্তিক না শুধু, আমরাও ভাবলে বিস্মিত হই, ক্যারিয়ার এত লম্বা করছেন। আবার মজার ব্যাপার হচ্ছে 2015-16-তে যে নতুন ব্যাচটা ঢোকার কথা ছিল এবং টুকটাক ঢুকছিল ৩-৪ জন, তারা না দায়িত্ব নিতে পারে নাই। তারা একদমই রেসপন্সিবিলিটি নিতে পারে নাই, নিজেদেরকে একটা প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পারে নাই। নাম ধরে বলি, সৌম্য, লিটন, মুস্তাফিজ, সাইফুদ্দিন, এরা ছিল ওই জেনারেশনটা। ওই জেনারেশনটা সেইভাবে স্টার হয়ে উঠতে পারে নাই। মানে এদের আমরা পঞ্চপাণ্ডব না বললেই ৪ পাণ্ডব তো বলা উচিত ছিল, বলতে পারলাম কই। এখনো দেখেন লিটন স্কোয়াডে ঠিক মতো ডাক পায় না। সৌম্য, যত যাই বলি যে সৌম্যর পারফরমেন্স যদি ওই রকম হতো, সৌম্যরে তো 11 থেকে বাদ দেওয়া যেত না। এখনো সে অন অ্যান্ড অফ। মুস্তাফিজ আমরা নিশ্চিত থাকি না নেক্সট ম্যাচে খেলানো উচিত হবে কি না। কোনো ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেট থাকলে ওরা নামাইলে সবার বুক কাঁপে যে আজকে বোধহয় ৮০-৯০ রান লিক করে দেবে। আর সাইফুদ্দিন তো কোথায় কিভাবে হারায় যাচ্ছে কিনা তাও বুঝতেছি না। তো যাই হোক, প্রজন্মতাটা হয় নাই ওই সময়। ওই সময় আমরা বরং ফল ডাউন করছি। করতে, করতে মাঝে, মাঝে আবার একটু পারফর্ম করছে। ওই যে বলি সবসময় ভালোরা কখনো পুরো ফুরায় না। সেই হিসাবে ওরা পারফর্ম করে টিকায় রাখছে। এখন এই ২০২৪-২৫ এসে সেই ট্রানজিশনটা শুরু হয়েছে। এরা তো একদম ফিনিশড ওই প্রজন্মটা। মানে ওই সাকিব তামিমদের প্রজন্মটা। তারপরের প্রজন্মটা এখন একটা ওই এরকম দোলাচলের মধ্যে আছে। এবার উঠে আসতেছে হচ্ছে নতুন প্রজন্ম। এই জাকের আলী অনিকদের প্রজন্ম। এখন জাকের আলী অনিকরা তো রেডি না এখনো। ওরা এখন কেবল হচ্ছে এক্সপোজার পাওয়া শুরু করছে। জাকের আলী অনিক থাকবে এখানে, ইমন থাকবে, তামিম থাকবে, তানজিদ তামিম, আমাদের আকস্মিকভাবে পাওয়া তারকা নাহিদ রানা থাকবে, রিশাদ, হাসান, এই যে এক ঝাঁক তারকা, আরও অনেকগুলো বাইরে ওয়েট করতেছে, শামীম ওরা আছে। এখন এই প্রজন্মটার শুরু করতে একটু সময় লাগবে। এই সময়টা আপনার দিতেই হবে। তাতে যদি আপনার কোচ সত্যি বাবুলমার হয়, তারপরেও আপনার সময় লাগবে। এটা আরও ৬ মাস ১ বছর আপনারা আমরা সবাই এই কষ্টের ভিতর দিয়ে যাব। এটা রাতারাতি বড় রেজাল্ট আনতে পারবে না। এবং আক্ষরিক অর্থে প্রজন্মান্তরটা শুরু হবে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে। কারণ যে এখনও ২ জন রয়ে গেছে, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা পুরনো পরিকল্পনাতেই করতেছিলাম। অ্যাজ বোর্ড চেঞ্জ হয়েছে, কিন্তু কোনো বোর্ড কিন্তু হুট করে কিছু বদলায় ফেলতে পারে না। এখনো পর্যন্ত আমাদের বোর্ডে পাপন ভাইদের প্ল্যানিং অনেক কিছু চলতেছে। কারণ বোর্ডও ওইভাবে সব কিছু গ্রাবে নিতে পারে নাই। কিন্তু আমরা মোটামুটি শিওর ছিলাম যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে একটা অধ্যায় শেষ হবে। এইবার আমরা নতুন করে রান করা শুরু করব। এবার আমরা নতুন প্রজন্মের হাতে দায়িত্ব বুঝায় দিব, নতুন কেউ দায়িত্ব নেবে। এই সময় হাতুরু সিংকে বিদায় দেওয়া এবং ফিল সিমন্সকে অল্প সময়ের জন্য আনা, এ দুটো কোনোটাই ঠিক ছিল না। তারপরেও যখন এনে ফেলা হয়েছে, তখন আমরা খুবই অনুরোধ করি যে লোকটাকে রেখে দেন। কারণ ওই যে বললাম যে তার লম্বা সময় ধরে একটা দলকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে এবং ওই স্বভাবটা আছে, ইনহেরিটেন্ট তার ওই নেচারটা আছে। সে অস্থির না যে আজকে বাংলাদেশ নিয়ে ভাবতেছে, পরশুদিন অমুক জায়গা থেকে একটা অফার পেলে ওইটা বিবেচনা করবে, করবে না। সে বাংলাদেশ নিয়ে ভাবতেই থাকবে, ভাবতেই থাকবে, লম্বা করে ভাবতে থাকবে। এটা খুব ভালো হতো যদি আমরা ফিল সিমন্সকে রেখে দিতাম। কারণ এই লোকটা তো খুব পরিশ্রমী এবং পরিশ্রম খুব পছন্দ করে। আপনারা যারা মাঠে যান এই সময় প্র্যাকটিস দেখছেন তারা বুঝবেন। আমি কিন্তু যাই নাই। আমি ফিল সিমন্সের প্র্যাকটিস একদিন মাত্র দেখার সুযোগ পাই। তারপরেও আমি নিশ্চিত করে বলতে পারি অন্য যেকোনো কোচের চেয়ে সে মাঠে বেশি সময় দেয়, বেশি পরিশ্রম করে। যদিও সে বিপিএল এর সময় ছুটি কাটানোতে আমার একটু আপত্তি আছে। যদিও এখনো পর্যন্ত ফিল সিমন্স কোনো বড় রেজাল্ট দেখাইতে পারেন নাই। স্টিল আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজকে, ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজটা আমরা হারায় আসলাম, এটা কিন্তু একটা ভালো রেজাল্ট এবং এটা খুব স্বাভাবিক না এই টিম নিয়ে। ফলে এই রেজাল্টটা ফিল সিমন্সের খাতায় যোগ হওয়া উচিত। এই জিনিসগুলো বিবেচনায় নিয়ে আমি হইলে ফিল সিমন্সকে অন্তত আরও ২ বছরের কন্ট্রাক্ট দিতাম যে তুমি নেক্সট ২ বছর এই টিমটাকে গ্রুম করো। তোমার আমি রেজাল্ট নিয়ে জিজ্ঞেস করবো না কখনো যে ফিল কী রেজাল্ট আনছো, এটা কখনো জিজ্ঞেস করবো না। কিন্তু আমি যতদূর বুঝলাম, বিশেষত কালকে ইত্তেফাকে একটা রিপোর্ট দেখলাম, আমি জানি না খুব নিশ্চিত হয়ে তারা লিখছেন কিনা, কিন্তু লেখার টোন পড়ে মনে হলো যে তারা মোটামুটি জানেন ব্যাপারটা। আমি যেহেতু জানি না, ফলে তাদের উপরে ভরসা করলাম। তারা লিখছেন যে ফিল সিমন্সের সঙ্গে কাটাকাটির সিদ্ধান্ত বিসিবি নিয়ে নিছে। ফিল সিমন্স আর লম্বা করতেছেন না। এবং ফেসবুকে বেশ গুরুত্বপূর্ণ একটা গ্রুপে বা কোনো এক
একটা মানুষের স্ট্যাটাসে দেখলাম সিমন্স নাকি অলরেডি পিএসএল এর একটা টিমের সঙ্গে কথাবার্তাও শুরু করে দিয়েছেন, তারা তাকে নিবে এরকম একটা আলোচনা আছে। মানে বোঝাই যাচ্ছে যে এই যে আজকে যখন কন্টেন্টটা দেখতেছেন তখন তো বাংলাদেশের ম্যাচ চলতেছে, এই আসলে ফিল সিমন্সের বাংলাদেশের হয়ে শেষ অ্যাসাইনমেন্ট, আজকেই তাকে শেষবারের মতো বাংলাদেশের ডাগ আউটে দেখা যাচ্ছে। এটা হচ্ছে এখনো পর্যন্ত যা বুঝতেছি। বললাম না ভেতরের খবর জানি না, শুধুমাত্র এই কয়েকটা জিনিস জেনে শুনে বললাম। এবং ইত্তেফাকের এই রিপোর্টে বলা হচ্ছে যে বিদেশি আপাতত কাউকে আনা হবে না, দায়িত্ব দেওয়া হবে সালাউদ্দিন ভাইয়ের হাতে। সালাউদ্দিন ভাই নেক্সট লম্বা একটা সময়ের জন্য 2-3 বছরের জন্য কন্ট্রাক্ট পাবেন। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। মানে একেবারে মৌলিকভাবে যদি বলেন এই কথা আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেই সময়টা কি আসছে? 2025 সালের ফেব্রুয়ারি মাস শেষ হচ্ছে, মার্চ মাস শুরু হচ্ছে। এই সময়টায় কি আমরা আমাদের সালাউদ্দিন বা যে কাউকে ওইভাবে রেডি করতে পারছি যে যে এই সময় আমরা তাকে 2-3 বছরের জন্য ন্যাশনাল টিমের হেড কোচ করব? নাকি খুব খারাপ কিছু ঘটে যেতে পারে? আমি কিন্তু এই জায়গায় খারাপ কিছু ঘটারও আশঙ্কা দেখতেছি। দেখেন আমি আগেও বহুবার বলছি যে আমাদের লোকাল কোচ কাউকে হেড কোচ করার অন্তরায় হচ্ছে ২ টা। একটা হচ্ছে যে তার এক্সপোজার হয় নাই ঠিকমতো। ২ নাম্বার হচ্ছে সে নিজেকে হেড কোচ হিসাবে ভাবতে পারতেছে কিনা। মানে একজন হেড কোচের যেরকম নৈর্ব্যক্তিক হওয়া উচিত। নৈর্ব্যক্তিক শব্দটা বললাম মানে নিরপেক্ষ বলতে চাচ্ছিলাম। কিন্তু আমি কাউরে তো পক্ষপাতদুষ্ট বলতে পারি না। তারপরেও নৈর্ব্যক্তিক দিয়েই বুঝাই। যে সে কোনো ব্যক্তির নামের কথা ভাববে না, সম্পর্কের কথা ভাববে না। সবকিছু সে পারফরম্যান্স দিয়ে দেখবে এবং তার সম্ভাবনা দিয়ে দেখবে। সেইটাই কিন্তু আমাদের লোকাল কোচদের হেড কোচ করার প্রধান সমস্যা। এক্সপোজারের কথা যদি বলেন ২০১১-১২তে সালাউদ্দিন ভাই অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল জাতীয় দলের এবং সে সময় সে জাতীয় দলে লম্বা সময় কাটাইছে। ফিল্ডিং কোচ ছিল, স্পিন কোচ ছিল, পরে সে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল। মানে এখন যে পদে আছে অলমোস্ট সে পদে ছিল। ফলে সেই সময় থেকে যদি সে বিভিন্ন দলের সঙ্গে কখনো টাইগার্স, কখনো ন্যাশনাল টিমে থাকতো তাহলে এতদিনে সালাউদ্দিন ভাই অন্য কোনো টেস্ট খেলুড়ে দেশেরও হেড কোচ হয়ে যেতে পারত। এক্সপোজার তার পাওয়া উচিত ছিল, কিন্তু পায় নাই তো। তারপর তো সে বিচ্ছিন্ন হয়ে গেল। সালাউদ্দিন ভাই এর পরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যেটা হয়েছে, সালাউদ্দিন ভাই কিন্তু ব্রডার হওয়ার বদলে আরও শর্টার হয়ে গেছে। এ কথাটা আপনারা কীভাবে নেবেন আমি জানি না। সালাউদ্দিন ভাই একটা নির্দিষ্ট ক্লাব এবং একটা নির্দিষ্ট বিপিএল দল এই নিয়েই থাকছে এই কয়েক বছর। যদি সে প্রায় দল বদলাতো তাহলেও আমি বলতাম যে তার সঙ্গে প্রচুর খেলোয়াড়ের ইন্টারাকশন হচ্ছে এবং সে প্রচুর ধরেন ঢাকা লিগেও সে কিন্তু যখন তিনি কোচিং করাচ্ছে একটা ক্লাবকে কোচিং করাচ্ছে। বিপিএলে আপনারা জানেন যে সে অলমোস্ট পুরোটা সময় ওই কুমিল্লা নিয়ে থাকছে এবং এখানে আরও মজার ব্যাপার আছে যে তার ভেতরে একটা ক্লান চিফ হওয়ার একটা ব্যাপার আছে, মানে আদি গোত্রপতি, যে আমার লোকজন আমার। মানে সালাউদ্দিন ভাই বিপিএল টিমে কাকে কাকে নিবে এটা কিন্তু আপনি নিলামের ৬ মাস আগে লিখে দিতে পারেন যে সালাউদ্দিন ভাইয়ের পছন্দের তালিকাটা কি। এটা কোনোটা দোষ নাই, সে এদের সম্ভাবনাময় মনে করে, এদের কোয়ালিটি মনে করে বলেই তাদেরকেই ঢাকা লিগে ডাকে, তাদেরকেই বিপিএল এ ডাকে। কিন্তু এখানে জাতীয় দলের পার্সপেক্টিভে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে সালাউদ্দিনের পোলাপান এই ব্যাপারটা বাংলাদেশের ক্রিকেটে একটা জিনিস সবাই জানে, বাংলাদেশের সব সাংবাদিকরা জানে, কে কে মুখ ফুটে বলবে জানি না, খেলোয়াড়রা জানে। এখন এই জিনিসটা হচ্ছে আমি একটু অন্যভাবে দেখি। সালাউদ্দিনের পোলাপান নামে যারা পরিচিত এরা কিন্তু সবাই কোয়ালিটি এবং এরা বেশিরভাগই জাতীয় দলে খেলার যোগ্য এবং জাতীয় দলের এখন যাদের কথা আমি বললাম যে এরা ভবিষ্যৎ, এরাই বেশিরভাগ হচ্ছে সালাউদ্দিনের পোলাপান। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এর বাইরেও ২-৪টা প্রতিভা থাকতে পারে। ওইখানে আমার একটু সন্দেহ আছে যে সালাউদ্দিন ভাইয়ের সমান স্নেহ এবং সমান নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি তারা পাবে কিনা, বা যদি কোনো কারণে তাদের অযোগ্যতার কারণেও তারা বাদ পড়ে তখন কি এই কথা উঠবে কি না যে সালাউদ্দিনের পোলাপাইন তো ওরা না, ওরা তো সালাউদ্দিনের সিস্টেমে আসে নাই। এই জিনিসগুলো একটু ধাক্কা দিতে পারে। এই জন্য আমি চাইছিলাম যে আরও অন্তত ৬ মাস সালাউদ্দিন ভাই জাতীয় দলেই থাকুক, মানে লোকাল ক্রিকেটের সঙ্গে তার একটু বিচ্ছিন্নতা তৈরি হোক। সবসময় তো আমরা বলি যে বাংলাদেশের কোচ যেন লোকাল কোচে সম্পৃক্ত হোক বেশি, আমি এবার চাই একটু বিচ্ছিন্ন হোক, কারণ সে লোকাল ক্রিকেটে একটু বেশি মাত্রায় সম্পৃক্ত। তার যে পছন্দের খেলোয়াড় তাদের সঙ্গে সে বেশি ঘনিষ্ঠ। তাকে ধরেন সাকিবদের প্রজন্ম কিন্তু কোচও বলে না, স্যারও বলে না, বেশিরভাগ ক্ষেত্রে সাকিবদের প্রজন্ম কিন্তু সাল্লু বলে ডাকে।
এটা খেয়াল রাখবেন, এটা খুব পজিটিভ ব্যাপার, খুবই পজিটিভ ব্যাপার। আবার এটা নেগেটিভ ব্যাপার। কারণ হচ্ছে সে খেলোয়াড়দের অতি আপনজন। এই প্রজন্ম স্যার বলে, এই অনিকরা সবাই স্যার বলে। কিন্তু মুশকিলটা হচ্ছে তারা সবাই মনে করে তাদের পিতৃস্থানীয়। ওই মনে করাটাকে ভেঙে দিতে হবে। ওইটা খেলোয়াড়দের বুঝাইতে হবে যে হেড কোচ তোমার একার না। হেড কোচ সবার। যে ছেলেটা কখনো কুমিল্লায় খেলে নাই, সেই ছেলেটাও সালাউদ্দিনের জন্য একই। আমি জানি সালাউদ্দিন ভাই এই জিনিসটা করবে না, কখনো সে পক্ষপাতিত্ব করবে না। তার ছেলে বলে সে কাউকে বেশি টানবেন না। এ নজির আমরা আগে পরে দেখছি, লোকাল ক্রিকেটেই দেখছি। কিন্তু এই জিনিসটা কথায় পরিণত হতে পারে, যেহেতু সালাউদ্দিন ভাইয়ের গোষ্ঠীটা চিহ্নিত এখনো পর্যন্ত। এই জিনিসটা একটা বিপদে পরিণত হতে পারে। এক্সপোজার ব্যাপারটা বাদ দিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে সিমন্স তারে গত কয়েক মাস যথেষ্ট এক্সপোজার দিচ্ছে। বহু সিদ্ধান্ত সালাউদ্দিন ভাই নিছে, সেটা পরিষ্কার। কিন্তু আমি চাইছিলাম যে অন্তত আর ৬টা মাস, সবচেয়ে ভালো হয় ১টা বছর, সালাউদ্দিন ভাই যদি জাতীয় দল নিয়েই ব্যস্ত থাকতো। মানে একজন হেড কোচ থাকবে, সেই মূলত জাতীয় দল সামলাবে। কিন্তু হেড কোচটা কেন থাকবে? ওই যে পক্ষপাতের অভিযোগ না আসে, যাতে টিম নিয়ে ব্রডার প্ল্যানিংয়ে দুজন একসঙ্গে কাজ করবে এবং সালাউদ্দিন ভাই লোকাল ক্রিকেট থেকে একটু ডিটাচড হবে। এইটা হচ্ছে মূল ছিল, আমার চাওয়া ছিল। সেটা না হলে ওই যে কথা উঠবে। এবং এর সাফারিংসটা কী হবে জানেন? শেষ পর্যন্ত ৬ মাস পরে সালাউদ্দিন ভাইয়ের বিপক্ষে এইসব অভিযোগ উঠবে। বাংলাদেশ তো ওই যে বললাম, কালকে থেকে অস্ট্রেলিয়ারে হারানো শুরু করবে না। এখন এই বাচ্চাগুলোরে আপনার টাইম দিতে হবে, এক্সপোজার দিতে হবে, ওরা আগাবে, ওদের সময় দিতে হবে। আগামী ৬ মাস আমাদের জন্য হার্ড টাইমই যাবে। ৬ মাস বা ১ বছর খুব হার্ড টাইম যাবে। আমরা যার তার সঙ্গে হারতে পারি। সেই পুরো দায়টা সালাউদ্দিন ভাই নিতে হবে। এবং তখন অনেক দেখবেন এইসব ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার হয়েছে, যে এই যে সালাউদ্দিন হেড কোচ ছিল বলে তানজিদ তামিম যথেষ্ট সুযোগ পায় নাই, এই সালাউদ্দিনের হাতে ছিল বলে সৌম্যরে 11 থেকে বাদ দিছে। বহু ষড়যন্ত্র তত্ত্ব তৈরি হবে এবং এই লোকটা ক্যারিয়ারই একটা ধাক্কা খাবে এবং বাংলাদেশের ক্রিকেটও আর একটা ধাক্কা খাবে। আমি এই ধাক্কার পক্ষে না, আমি এই স্মুথ ট্রানজিশনটা চাইছিলাম। আমি চাইছিলাম ১ বছর পরে সালাউদ্দিন ভাইকে ৫ বছরের জন্য দায়িত্ব দেওয়া হোক। এই লোকটা বাংলাদেশকে সত্যিই পরের ধাপে নিয়ে যাক। দুঃখজনকভাবে সেটা হচ্ছে না হয়তো। কারণ এখন তাইলে আরেকজন হেড কোচকে আনা হবে এই ৬ মাস ১ বছরের জন্য? সেটা তো হয় না। সেক্ষেত্রে সালাউদ্দিন ভাইয়ের জন্যই শুভকামনা জানাইতে হবে। আশা করি সালাউদ্দিন ভাই টুকটাক রেজাল্ট এনে আমাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। বাঙালিদের সন্তুষ্ট রাখা খুব কঠিন কাজ। কারণ বাঙালি এই ট্রানজিশন বুঝবে না, এই ক্রান্তিকাল বুঝবে না, প্রজন্মান্তর বুঝবে না, বাচ্চাদের এক্সপোজার বুঝবে না। তারা কাল থেকেই রেজাল্ট চাইবে। একটা ম্যাচ হারলেও বলবে সালাউদ্দিনের ফাঁসি চাই। এই যে ফাঁসি চাওয়ার প্রবণতা বাঙালির, এই বাঙালিকে সন্তুষ্ট করা খুব কঠিন। তারপরও প্রাণপণে প্রার্থনা করি যে যদি বোর্ড সিদ্ধান্ত নেয় যে ফিল সিমন্সকে আর রাখতেছি না, সেক্ষেত্রে যেন সালাউদ্দিন ভাইয়ের সময়টা ভালো কাটে। দ্রুত যেন বাঙালিদের সন্তুষ্ট করার মতো ২-১ টা জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডকে ডেকে এনে আমরা সিরিজ জিততে পারি। তাছাড়া আমি আর উপায় দেখি না। এই যে পাকিস্তান আসবে বাংলাদেশে সিরিজ খেলতে, কদ্দূর কি করতে পারবো সেটা নিয়ে আমি সন্দিহান। আচ্ছা যাই হোক, শুরুতে কথা দিছিলাম যে একটু বলবো যে রিয়াদ মুশফিকের যে ব্যাপারটা, এটা আলাদা আলোচনার দাবি রাখে। কিন্তু আমার মনে হয়েছে গত কিছুদিন রিয়াদ মুশফিককে নিয়ে একটু বেশি কথা হচ্ছে, সবাই বেশি বলতেছি আমরা। তাই এটা আর আলাদা করে না বলি। সেটা হচ্ছে যে ফিল সিমন্স গত ম্যাচের পর দুজনের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের জন্য এবং বাজে শট খেলে আউট হওয়ার জন্য একদম জুনিয়রদের সামনে ঝাড়াঝাড়ি করছে দুজনে। আমি এখানে দেখলাম যে অনেকে বলতেছেন যে আজকে যে সিমন্স অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এই দুজনের ঝাড়াঝাড়ির কারণে। এটা নিশ্চিত থাকেন যে এই ক্রিকেট বোর্ড এই ডিসিশন এই জন্য নেয় নাই। হ্যাঁ, বাংলাদেশের জন্য এটা শকিং। এবং যে পত্রিকা রিপোর্টিং করছে, জুবায়ের ডেইলি সানে রিপোর্টটা আছে, ওখানে জুনিয়র ক্রিকেটাররাই তারে জানাইছে। ওটা আমি জানি যে জুনিয়র ক্রিকেটাররাই জানাইছে এবং রিপোর্ট পড়েও বোঝা যায়। কারণ এই প্রজন্মের সব যে জুনিয়র তারকা, এটা হচ্ছে বাংলাদেশে আমি বলি যে আপনাদের যেমন সম্ভাবনাময় তারকাদের নাম মাঝে, মাঝে বলি, বাংলাদেশের নেক্সট জেনারেশন সুপারস্টার রিপোর্টার হচ্ছে জুবায়ের। একে ফলো করবেন, ডেইলি সানে আছে এখন। তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের ক্রিকেটের প্রকৃত চিত্রটা। কারণ হচ্ছে ও জানে বাংলাদেশের ক্রিকেটে, ও টেকনিক্যালি জানে, সব কিছুর দিক থেকে জানে যে বাংলাদেশের ক্রিকেটে কী হচ্ছে। এবং এই নেক্সট জেনারেশন যারা ক্রিকেটার, তাদেরও আবার সবচেয়ে প্রিয় সাংবাদিক হচ্ছে জুবায়ের। ফলে ও যখন যেটা বলবে এটা একদম আস্থায় নেবেন। আমি অন্তত তাই নেই। আমি ওর রিপোর্টকে পুরোপুরি বিশ্বাস করি যে ও লিখছে এটা সত্যি। ওখানে বলা হয়েছে জুনিয়র ক্রিকেটাররা সারপ্রাইজড হয়েছে। তারা কখনো এরকম দৃশ্য দেখে নাই যে মুশফিক রিয়াদকে কেউ সবার সামনে কিছু বলতেছে।
এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদের জুনিয়র ক্রিকেটাররা এটা কখনো দেখে নাই, এবং এইটাই হচ্ছে সেই ব্যাড প্র্যাকটিস যেটা আমাদের ক্রিকেটকে আজকে এখানে আনছে। হাতুরু সিং এটা শুরু করছিল, তখন তো এই ব্যাচটা রিশাদরা বা নাহিদ রানারা বা জাকেররা ওরা দেখে নাই, হাতুরু সিংয়ের দু একবার এদের প্রকাশ্যে ঝাড়ছে। ফলে সবাই যেরকম ভাবতেছে কেউ কখনো ঝাড়ে নাই। হাতুরু সিং তার প্রথম চ্যাপ্টারে এই মুশফিকরেই সবার সামনে খুব রাগারাগি করছিল, রিয়াদরে করছে বিভিন্ন সময়, খোদ মাশরাফির সে বাধ্য করছে শ্রীলঙ্কা বসে টি-20 থেকে অবসর নেওয়ার জন্য। সে খুব ভয়ানক মানুষ, সে সব সিনিয়র জুনিয়র দেখার লোক না, এবং মূলত সিনিয়রদের সে পছন্দ করে না। ফলে এরপর থেকে যে কোচটাই আসছে তারা বোর্ডের কারণে কখনো সাহস পায় না আমাদের ক্রিকেটারদের চ্যালেঞ্জ করতে, যে আপনি একটা ভুল শট করছেন, যেটা করছেন এটা কুৎসিত কাজ করছেন, দায়িত্বজ্ঞানহীন কাজ করছেন, আপনার শাস্তি পাওয়া উচিত। এই কথাটা যদি কোচরা বলতো তাহলে এই সিনিয়র ক্রিকেটাররা আজকে এই পর্যন্ত নিয়ে আসতো না বাংলাদেশকে। এই সিনিয়র ক্রিকেটাররা বাংলাদেশে যেমন প্রচুর অবদান রাখছে সবসময় বলি, প্রচুর ক্ষতিও করছে। যদি জানতে চান আলাদা করে একটা কন্টেন্টও করতে পারি যে সিনিয়র ক্রিকেটাররা 2015 থেকে 2025 এই 10 বছরে বাংলাদেশের ক্রিকেটটা কেন পিছায় দিচ্ছে বলে আমি মনে করি। তো যাই হোক, আমি মনে করি ফিল সিমন্স যে কাজটা করছেন সঠিক করছেন, এটাই করা উচিত। যাদেরকে গোপনে বললে না হয় তাদেরকে সকলের সামনেই বলা উচিত। তবে এটাও নিশ্চিত করি যে এটার সঙ্গে ফিল সিমন্সের আজকে চাকরি শেষ হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নাই। বোর্ড এখন যারা চালাচ্ছেন সেই ফারুক ভাই, ফাহিম ভাইরা অ্যাটলিস্ট এটা করবেন না যে কোনো 2 জন ক্রিকেটারের সঙ্গে মিসবিহেভ করার কারণে সেই কোচকে বাদ দিয়ে দেবেন। আর ফিল সিমন্সের যদি আজকে শেষ দিন হয়, সেই সিদ্ধান্তটাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই হয়ে গেছে, এটাও নিশ্চিত থাকতে পারেন। কারণ সিমন্সও এই যে হুট করে করাচির সঙ্গে নিশ্চয়ই কন্ট্রাক্ট আলোচনা শুরু করে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সালাউদ্দিন ভাইকে যদি দায়িত্ব দেয় পূর্ণাঙ্গভাবে, সেটা আজকেই সিদ্ধান্ত নেয় নাই নিশ্চয়ই, এটা কয়েকদিন আগেই হয়েছে। ফলে ওই ঝাড়াঝাড়ির সঙ্গে এটা সম্পর্ক নাই। সবাই ভালো থাকবেন। সালাউদ্দিন ভাইয়ের জন্য অনেক প্রার্থনা থাকলো, যদি সালাউদ্দিন ভাই পূর্ণাঙ্গ দায়িত্ব পায় আমাদের জন্য একটু ভালো হলো। এই প্রথম ভাই বলি এরকম কেউ পূর্ণাঙ্গ কোচ হবে দীর্ঘমেয়াদে। আশা করি সালাউদ্দিন ভাই তার চেয়ে বেশি দাপট দেখাবে। আমার সব আশঙ্কা দূর হয়ে যাবে যদি সালাউদ্দিন ভাই পূর্ণাঙ্গ দায়িত্ব পায়। সালাউদ্দিন ভাই সত্যি বাংলাদেশকে অন্য স্তরে নিয়ে যাবে। সবার জন্য শুভকামনা।